5 থেকে 85 গল্প শুনতে সবাই ভালোবাসি। এই সত্যটা মেনে আমিও আপনাদের গল্প শোনাতে বসেছি। শুধু শুনে আপনাদের ভালো লাগবে এই আশায়। আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আজ আমি শোনাবো স্বনামধন্য লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বেনি সংহার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে কোনো গল্পই মিস হবে না। সকালবেলা ব্যোমকেশ তার কেয়াতলার বাড়িতে চায়ের পেয়ালা এবং খবরের কাগজ নিয়ে বসেছিল। শীতের সকাল, বেলা আন্দাজ 8টা। অজিত ইতিমধ্যেই তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে গেছে। একজন প্রখ্যাত লেখকের বাড়িতে গিয়ে দেখা করতে হবে। লেখক মহাশয় একটি নতুন বই দেবেন প্রতিশ্রুত হয়েছেন, কিন্তু প্রখ্যাত লেখকদের অনেক উমেদার। বইটা আগেভাগে হস্তগত করা দরকার। খবরের কাগজে বিজ্ঞাপনের পাতাগুলি শেষ করে ব্যোমকেশ চায়ের পেয়ালা তুলে নিল। পেয়ালার অবশিষ্ট চা ঠান্ডা হয়ে গেছে। সে এক চুমুকে পেয়ালা নিঃশেষ করে আবার কাগজ তুলে নিল। এবার খবর পড়তে হবে। আজকাল খবরের কাগজ পড়লেই বোঝা যায় পৃথিবীর অবস্থা প্রকৃতিস্থ নয়। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি তো আছেই, তাছাড়া মানুষগুলোও যেন ক্ষেপে গেছে। যুদ্ধ, বিপ্লব, অন্তর্বিবাদ, ধর্মঘট, ঘেরাও, বোমা, কাঁদানে গ্যাস, লাঠালাঠি। পৃথিবীতে মানুষের সংখ্যা এত বেড়ে গেছে বলেই বোধহয় কারোর প্রাণের শান্তি নেই। যেখানে এত গাদাগাদি, ঠাসাঠাসি, সেখানে শান্তি কোথা থেকে আসবে? কাগজের পাতা উল্টাতে হলো না। প্রথম পৃষ্ঠাতেই দেখা গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ। পরশু রাত্রে খুন হয়েছে, কাল সকালে জানাজানি হয়, আজ কাগজে বেরিয়েছে। দক্ষিণ কলকাতার ঘটনা। ব্যোমকেশের বাড়ি থেকে বেশি দূর নয়। সদর রাস্তায় বেরিয়ে দক্ষিণে কিছু দূর গেলেই 3তলা প্রকাণ্ড বাড়িটা চোখে পড়ে। তার কপালের উপর বড় বড় অক্ষরে লেখা বেনি মাধব। ব্যোমকেশ অনেকবার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেছে, কিন্তু বাড়ির অধিবাসীদের সঙ্গে আলাপ ছিল না। কাগজ থেকে জানা গেল বাড়ির মালিক বৃদ্ধ বেনি মাধব চক্রবর্তী এবং তার দেহরক্ষীকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। ব্যোমকেশ নিবিষ্ট মনে হত্যার বিবরণ পড়ল। তারপর অন্যমনস্কভাবে সিগারেট ধরালো। পরশু রাত্রে পাড়াতে এমন একটা লোমহর্ষণ খুন হয়ে গেছে, অথচ সে খবর পায়নি। রাখাল এই এলাকার দারোগা, নিশ্চয়ই তদন্তের ভার নিয়েছে, কিন্তু ব্যোমকেশকে কিছু জানায়নি তো। হয়তো সোজাসুজি ব্যাপার, রহস্য বা জটিলতা কিছু নেই, তাই রাখাল আসেনি। আজকাল জটিল রহস্য বড়ই দুর্লভ হয়ে পড়েছে। টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ হাত বাড়িয়ে ফোন কানের কাছে ধরতেই ওপার থেকে আওয়াজ এলো, ব্যোমকেশ দা, আমি রাখাল। আজকের কাগজ পড়েছেন? ব্যোমকেশ বলল, পড়েছি। বেনি সংহার? কি বললেন? বেনি সংহার? ও হ্যাঁ হ্যাঁ, বেনি সংহারই বটে, তার সঙ্গে মেঘরাজ বধ। আমি অকুস্থল থেকে কথা বলছি। কি ব্যাপার? ব্যাপার একটু প্যাঁচালো ঠেকছে। কাল সকাল থেকেই তদন্ত শুরু করেছি, এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আপনি কি খুব ব্যস্ত আছেন? না। তাহলে একবারটি এদিকে আসবেন? আপনার বাড়ি থেকে বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। বাড়ির নাম বেনি মাধব। জানি। কখন আসছেন? অবিলম্বে। বেনি মাধব চক্রবর্তী সরকারি সামরিক বিভাগে কন্ট্রাক্টরি কাজ করে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। দক্ষিণ কলকাতায় সদর রাস্তার উপর তার প্রকাণ্ড 3তলা বাড়িটা সেই অর্থের যৎকিঞ্চিৎ নিদর্শন। বেনি মাধব সতর্ক বুদ্ধির মানুষ ছিলেন। দীর্ঘকাল ঠিকাদারি করার ফলে মনুষ্যজাতির সততায় তিনি বিশ্বাস হারিয়েছিলেন, কিন্তু সেজন্যে তার হৃদয় ধর্ম সংকুচিত হয়নি। সংসারের এবং সেই সঙ্গে নিজের দোষ ত্রুটি তিনি হাসিমুখে গ্রহণ করেছিলেন। বেনি মাধবের পোষ্য বেশি ছিল না। যৌবন উত্তীর্ণ হওয়ার পরই তিনি বিপত্নিক হয়েছিলেন। পত্নী রেখে যান একটি পুত্র ও একটি কন্যা। তারা বড় হলে বেনি মাধব তাদের বিয়ে দিলেন। ছেলে অজয় হয়ে দাঁড়িয়েছিল একটি আস্ত অকর্মাধারী। ব্যবসা বাণিজ্যের চেষ্টা করে বাপের কিছু টাকা নষ্ট করে পিতৃস্কন্ধে আরোহণ করেছিল। বেনি মাধব আর তাকে কাজে নিযুক্ত করবার চেষ্টা করেননি। তিনি বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতেন। বাড়ির দ্বিতলে অজয় বাস করত তার স্ত্রী আরতি এবং পুত্রকন্যা মকরন্দ ও লাবণীকে নিয়ে। বেনি মাধব তার সংসারের খরচ দিতেন। মেয়ের বিয়ে বেনি মাধব ভালোই দিয়েছিলেন। জামাই গঙ্গাধরের পৈতৃক বিষয় সম্পত্তি ছিল, কিন্তু বড় মানুষ শ্বশুর পেয়ে তার মেজাজ চড়ে গেল। সে রেস খেলে যথাসর্বস্ব উড়িয়ে দিল। মেয়ে গায়ত্রী বাপের কাছে এসে কেঁদে পড়ল। বেনি মাধব মেয়ে, জামাই এবং দৌহিত্রী ঝিল্লিকে নিজের বাড়িতে তুললেন। ছেলেকে যেমন মাসোহারা দিচ্ছেন, মেয়ের জন্যেও তেমনি মাসোহারা বরাদ্দ হলো।
বেণীমাধবের বাড়িটা 3 তলা, আগেই বলেছি। তেতলায় মাত্র 3টি ঘর, বাকি জায়গায় বিস্তীর্ণ ছাদ। এই তেতলাটা বেণীমাধব নিজের জন্য রেখেছিলেন। তিনি না থাকলে তেতলা তালাবন্ধ থাকতো। দোতলায় 8টি ঘর, সামনে টানা বারান্দা। এই তলায় বেণীমাধব তার ছেলে অজয় ও মেয়ে গায়ত্রীকে পাশাপাশি থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাদের হাঁড়ি হেসেল অবশ্য আলাদা। দুই সংসারে মনের মিল ছিল না, কিন্তু প্রকাশ্যে ঝগড়া করবার সাহসও কারুর ছিল না। ছেলে মেয়ের প্রতি বেণীমাধবের স্নেহ ছিল, কিন্তু তিনি রাশভারী লোক ছিলেন, কড়া হতে জানতেন। নিচের তলায় প্রকাণ্ড একটা হলঘর, বিলিতি আসবাব দিয়ে ড্রয়িং রুমের মতো সাজানো। মাঝখানে নিচু গোল টেবিল, তাকে ঘিরে 2টো সোফা এবং গোটা কয়েক গদি মোড়া ভারী চেয়ার। তাছাড়া আরও কয়েকটি কেঠো চেয়ার দেয়ালের গায়ে সারি দিয়ে রাখা। কিন্তু ঘরটি বড় একটা ব্যবহার হয় না। কদাচিৎ কেউ দেখা করতে এলে অতিথিকে বসানো হয়। বাকি 5খানা ঘর আগন্তুক অভ্যাগতদের জন্য নির্দিষ্ট থাকলেও অধিকাংশ সময় তালাবন্ধ থাকতো। কিন্তু বেশি দিন তালাবন্ধ রইল না। বেণীমাধবের 2 মামাতো ছোট বোন ছিল। বহুদিন গেছে তাদের 2 ছেলে সনৎ গাঙ্গুলি ও নিখিল হালদার, পরস্পর মাস্তুতো ভাই, কলকাতায় চাকরি করত। তাদের ভালোবাসা ছিল না, তাই বেণীমাধব তাদের নিজের বাড়িতে এনে রাখলেন। নিচের 2টি ঘর নিয়ে তারা রইল। দেখা যাচ্ছে বেণুমাধবের ছেলে মেয়ে নাতি নাতনি এবং 2 ভাগ্নে মিলে 7 জন পোষ্য। বাড়িতে চাকর নেই, 2টো দাসী দিনের বেলা কাজ করে দিয়ে সন্ধ্যার সময় চলে যায়। নিতান্তই বৈচিত্র্যহীন পরিবেশ। শালা ভগ্নিপতির বয়স প্রায় সমান, 43-44, কিন্তু তাদের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা নেই। দুজনের আকৃতি প্রকৃতি দুরকম। অজয় সুশ্রী ও শৌখিন গোছের মানুষ। গিলে করা ধুতি পাঞ্জাবি ও পালিশ করা পাম্পশু ছাড়া সে বাড়ির বার হয় না। রোজ সকালে গড়িয়াহাটে বাজার করতে যাওয়াতে তার ঘোর আপত্তি। অধিকাংশ দিন তার স্ত্রী আরতিই বাজারে যায়। অজয় সন্ধ্যের পর ক্লাবে যায়। শখের থিয়েটারের প্রতি তার গাঢ় অনুরাগ। অভিনয় ভালোই লাগে। ক্লাবটা শখের থিয়েটারেরই ক্লাব। প্রতি বছর তারা 4-5খানা নাটক অভিনয় করে। গঙ্গাধরের চেহারাটা কাপালিক ধরনের। মুখে এবং দেহে মাংস কম, হাড় বেশি, চোখের দৃষ্টি খড়ো। নিজের বিষয় সম্পত্তি উড়িয়ে দিয়ে শ্বশুরের স্কন্ধে আরোহণ করার পর সে অত্যন্ত গম্ভীর এবং মিতভাষী হয়ে উঠেছে। সারাদিন বাড়ি থেকে বেরোয় না, সন্ধ্যের পর লাঠি হাতে নিয়ে বেড়াতে বেরোয়। ঘণ্টা দেড়েক পরে যখন ফিরে আসে তখন তার মুখ থেকে ভুর ভুর করে মদের গন্ধ বের হয়। ননদ ভাজের মধ্যে প্রকাশত সদ্ভাব ছিল না। যাওয়া আসা গল্পগুজবও চলতো, কিন্তু সুবিধে পেলে কেউ কাউকে চিমটি কাটতে ছাড়ত না। গায়ত্রী হয়তো পাশের ফ্ল্যাটে গিয়ে বলল, বৌদি আজ কী রান্নাবান্না করলে? আরতি রান্নার ফর্দ দিয়ে বলতো, তুমি কি রাঁধলে ভাই? গায়ত্রী বলল, রান্না আর হলো কই, ভাতের ফ্যান গেলে মাংস চড়াতে গিয়ে দেখি গরম মশলা নেই। জানো তো তোমার নন্দাই শাক ভাত খেতে পারেন না। ওর মাছ না হলেও চলে, কিন্তু রোজ মাংস চাই। তাই খোঁজ নিতে এলুম তোমার ভাঁড়ারে গরম মশলা আছে কিনা, নইলে আবার ঝিকে বাজারে পাঠাতে হবে। আরতি বলল, আছে বই কি, এই যে দিচ্ছি। গরম মশলা এনে দিয়ে আরতি হাসি হাসি মুখে বলল, নন্দাই মাংস ভালোবাসেন তাতে দোষ নেই, কিন্তু ভাই ও জিনিসটা না খেলেই পারেন। গায়ত্রীর দৃষ্টি অমনি কড়া হয়ে উঠল। কোন জিনিস? আরতি ভালো মানুষের মতো মুখ করে বলল, তোমার দাদা বলছিলেন সেদিন সন্ধ্যের পর নন্দাইয়ের মুখোমুখি দেখা হয়েছিল। তা নন্দাইয়ের মুখ থেকে ভক করে মদের গন্ধ বেরোলো। নন্দাইয়ের বোধহয় পুরনো অভ্যেস ছাড়তে পারেন না। কিন্তু কথাটা যদি আবার বাবার কানে ওঠে। গায়ত্রীর কঠিন দৃষ্টি কুটিল হয়ে উঠল। সে মুখে একটা বাঁকা হাসি টেনে এনে বলল, বাবার কানে যদি কথা ওঠে তাহলে তোমরাই তুলবে বৌদি, কিন্তু সেটা কি ভালো হবে? তোমার মেয়ের জন্য নাচের মাস্টার রেখেছ, তাতে দোষ নেই, কিন্তু লাবণী রাত দুপুর পর্যন্ত মাস্টারের সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরে, সেটা কি ভালো? লাবণী কচি খুকি নয়, যদি একটা কেলেঙ্কারি করে বসে তাতে কি বাবা খুশি হবেন? গায়ত্রী আঁচল ঘুরিয়ে চলে গেল। সে আনে কোলাকুলি। লাবণী মেয়েটি দেখতে ভালো, ছিপছিপে লম্বা গড়ন, নাচের উপযোগী চেহারা, একটু চপল প্রকৃতি। লেখাপড়া স্কুলের সীমানা পার হওয়ার আগেই শেষ হয়েছে। নৃত্যকলার প্রতি তার দুরন্ত অনুরাগ। অজয় মেয়ের মনের প্রবণতা দেখে তার জন্য নাচের মাস্টার রেখেছিল। মাস্টারটি বয়সে তরুণ, সম্পন্ন ঘরের ছেলে, নাম পরাগ লাহা। সপ্তাহে 2 দিন লাবণীকে নাচ শেখাতে আসতো। বাপ মায়ের চোখের সামনে লাবণী নাচের মহড়া দিত। কদাচিৎ পরাগ বলতো, একটা নাচ গানের বিলিতি ছবি এসেছে, 2টো টিকিট কেটেছি রাত্রির শোতে, লাবণীকে নিয়ে যাব, ছবিটা দেখলেও অনেক শিখতে পারবে। গোড়ার দিকে আরতি রাজি হতো না।
পরাগ বলতো, থাক, আমি অন্য কোনো ছাত্রীকে নিয়ে যাব। ক্রমে আপত্তি শিথিল হয়ে আসে। লাবণী পরাগের সঙ্গে ছবি দেখতে যায়। দুপুর রাত্রে পরাগ লাবণীকে বাড়ি পৌঁছে দেয়। কাল ধর্মে সবই গা শোয়া হয়ে যায়। লাবণীর দাদা মকরন্দ কলেজে পড়ে, কিন্তু পড়া নামমাত্র। কলেজে নাম লেখানো আছে এই পর্যন্ত। তার মনের দিগন্ত জুড়ে আছে রাজনৈতিক দলাদলি। দলগত প্রয়োজনে যদি কলেজে যাওয়া প্রয়োজন হয় তবেই কলেজে যায়। তার চেহারা ভালো, কিন্তু চোখে মুখে একটা উগ্র ক্ষুধিত অসন্তোষ। সে বাড়িতে বেশি থাকে না। বাড়ির সঙ্গে কেবল খাওয়া আর শোয়ার সম্পর্ক। মাঝে মাঝে আরতির সংসার খরচের টাকা অদৃশ্য হয়। আরতি বুঝতে পারে কে টাকা দিয়েছে, কিন্তু অশান্তির ভয়ে চুপ করে থাকে। মকরন্দ তার থিয়েটার বিলাসী বাপকে বিদ্বেষ করে। অজয়ও ছেলের চালচলন করে না। দুজনে পরস্পরকে এড়িয়ে চলে। মকরন্দ যেন তার বাপ মায়ের সংসারে অবাঞ্ছিত অতিথি। পাশের ফ্ল্যাটে সংসার ছোট, কেবল একটি মেয়ে ঝিল্লি। ঝিল্লি লাবণীর সমবয়সী। লাবণীর মতো সুন্দরী নয়, কিন্তু পড়াশোনায় ভালো। চাপা প্রকৃতির মেয়ে, কলেজে ভর্তি হয়েছে, নিয়মিত কলেজে যায়, লেখাপড়া করে, অবসর পেলে মাকে সংসারের কাজে সাহায্য করে। তার শান্ত মুখ দেখে মনের খবর পাওয়া যায় না। এই গেল দোতলার মোটামুটি খবর। নিচের তলার দুটি ঘরে সনত আর নিখিল থাকে। সনতের বয়স 30-এর উপর, নিখিলের 30-এর নিচে। চেহারার দিক থেকে দুজনকেই সুপুরুষ বলা চলে, কিন্তু চরিত্র সম্পূর্ণ আলাদা। সনত সংবৃতচিত্ত, মিতবাক, বিবেচনা না করে কথা বলে না। নিখিলের মুখে খই ফোটে। সে চটুল ও রঙ্গপ্রিয়। দুজনেই সাংবাদিকের কাজ করে। সনত প্রেস ফটোগ্রাফার, নিখিল খবরের কাগজের সংবাদ সম্পাদন বিভাগে নিম্নতর নিউজ এডিটরের কাজ করে। সে নিশাচর প্রাণী। দেবতা ঘুমালে আমাদের দিন, দেবতা জাগিলে মোদের রাতি। ঋষ্যশৃঙ্গকে যারা প্রলুব্ধ করেছিল তাদেরই সমগোত্রীয়। এরা কেউ বিয়ে করেনি। নিখিলের বিয়ে না করার কারণ, সে যা উপার্জন করে তাতে সংসার পাতা চলে না। কিন্তু সনতের সেরম কোনো কারণ নেই। সে ভালো উপার্জন করে। মাতুল গৃহে তার বাস করার কারণ অর্থাভাব নয়, ভালোবাসার অভাব। তার বিবাহে অরুচির মূল অনুসন্ধান করতে হলে তার একটি গোপনীয় অ্যালবামের স্মরণ নিতে হয়। অ্যালবামে অনেকগুলি কোহকিনী যুবতীর সরস ফটো আছে। ফটোগুলি দেখে সন্দেহ করা যেতে পারে যে সনত অবিবাহিত হলেও ব্রহ্মচারী নয়, কিন্তু সে অত্যন্ত সাবধানী লোক। সে যদি বিবাহের বদলে মধুকর বৃত্তি অবলম্বন করে থাকে, তাহলে তা সকলের অজান্তে। এই 7টি মানুষ বাড়ির স্থায়ী বাসিন্দা। বেণীমাধব 9 মাসে 6 মাসে আসেন, 2 দিন থেকে আবার দিল্লি চলে যান। দিল্লি তার কর্মক্ষেত্রের কেন্দ্রবিন্দু। হঠাৎ 67 বছর বয়সে বেণীমাধবের স্বাস্থ্যভঙ্গ হলো। তার শরীর বেশ ভালোই ছিল, অসম্ভব পরিশ্রম করতে পারতেন, কিন্তু তার প্রিয় ভৃত্য এবং দীর্ঘদিনের অনুচর রামভজনের মৃত্যুর পর তিনি আর বেশি দিন খাড়া থাকতে পারলেন না। 3 মাসের মধ্যে তিনি ব্যবসা গুটিয়ে ফেললেন। তার টাকার দরকার ছিল না, বৃদ্ধ বয়স পর্যন্ত কাজের ঝোঁকেই কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ দিল্লির অফিস তুলে দিয়ে তিনি কলকাতায় ফিরে এলেন। সঙ্গে এলো নতুন চাকর মেঘরাজ। রামভজনের মৃত্যুর পর বেণীমাধব মেঘরাজকে খাস চাকর রেখেছিলেন। মেঘরাজ ভারতীয় সেনাদলের একজন সিপাহী ছিল। চীন ভারত যুদ্ধে আহত হয়ে তার একটা পা হাঁটু পর্যন্ত কাটা যায়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কৃত্রিম পা দেওয়া হয়েছিল এবং সামান্য পেনশন দিয়ে বিদায় করা হয়েছিল। সে বেণীমাধবের দিল্লির অফিসে দারোয়ানের কাজ পেয়ে প্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছিল। রামভজনের মৃত্যুর পর বেণীমাধব তাকে খাস চাকরের কাজ দিলেন। মেঘরাজ অত্যন্ত বিশ্বাসী এবং কড়া প্রকৃতির মানুষ। সে বেণীমাধবের একক সংসারের সমস্ত কাজ নিজের হাতে তুলে নিল। তার দাড়ি কামানো থেকে জুতো বুরুষ পর্যন্ত সব কাজ করে। তার বয়স আন্দাজ 40, বলিষ্ঠ চেহারা, কৃত্রিম পায়ের জন্য একটু খুঁড়িয়ে চলে। যা হোক, বেণীমাধব এসে কলকাতার বাড়িতে অধিষ্ঠিত হলেন। তেতালার অংশে নিত্য ব্যবহারের সব ব্যবস্থাই ছিল, কেবল ফ্রিজ আর টেলিফোন ছিল না। 2-4 দিনের মধ্যে ফ্রিজ এলো এবং টেলিফোনের সংযোগ স্থাপিত হলো। ইতিমধ্যে মেয়ে গায়ত্রী এসে আবদার ধরেছিল, বাবা, এবার আমি তোমার খাবার ব্যবস্থা করব। আগে তুমি যখনই আসতে দাদার কাছে খেতে। আমরা কি কেউ নই? বেণীমাধব বলেছিলেন, আমি তো একলা নই, মেঘরাজ আছে। মেঘরাজ বুঝি নতুন চাকরের নাম? আহা, বুড়ো রামভজন মরে গেল, তা মেঘরাজকেও আমি খাওয়াবো। বেণীমাধব বিবেচনা করে বললেন, বেশ, কিন্তু তাতে তোমার খরচ বাড়বে। আমি তোমার মাসিক বরাদ্দ আরও 150 টাকা বাড়িয়ে দিলাম। গায়ত্রী হেসে বলল, সে তোমার যেমন ইচ্ছে। তার বোধহয় মনে মনে এই মতলবই ছিল। সে মাসে 750 টাকা পেত, এখন 900 টাকায় দাঁড়ালো। কলকাতায় এসে বেণীমাধব তার পুরনো বন্ধু ডাক্তার অবিনাশ সেনকে ডেকে পাঠিয়েছিলেন।
ডাক্তার অবিনাশ সেন নামকরা ডাক্তার, বয়সে বেণীমাধবের চেয়ে কয়েক বছরের ছোট। তিনি একদিন বেণীমাধবকে নিজের ক্লিনিকে নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে স্বাস্থ্য পরীক্ষা করলেন। এক্স রে, ইসিজি প্রভৃতি যান্ত্রিক পরীক্ষা হলো। তারপর ডাক্তার সেন বললেন, দেখুন, আপনার শরীরে সিরিয়াস কোনো ব্যাধি নেই। যা হয়েছে তা হলো বার্ধক্যের স্বাভাবিক সর্বাঙ্গীন অবক্ষয়। আমি আপনাকে ওষুধ বিষুধ কিছু দেব না, কেবল শরীরের গ্রন্থিগুলোকে তাজা রাখবার জন্যে মাসে একটা করে ইঞ্জেকশন দেব। আসলে আপনি বয়সের তুলনায় বড় বেশি পরিশ্রম করেছিলেন। এখন থেকে পরিপূর্ণ বিশ্রাম। বই পড়ুন, রেডিও শুনুন, রোজ বিকেলে একটু বেড়ান। এখনও অনেক দিন বাঁচবেন। বেণীমাধব ইঞ্জেকশন নিয়ে সানন্দে বাড়ি ফিরে এলেন। তারপর দিন কাটতে লাগলো। গায়ত্রী নিজের হাতে থালা সাজিয়ে এনে বাপকে খাইয়ে যায়। অন্য সকলে আসা যাওয়া করে। মকরন্দ বড় একটা আসে না, এলেও 2 মিনিট থেকে চলে যায়। নাতনিরা থাকে, বেণীমাধবের সঙ্গে গল্প করে। ঝিল্লি পড়াশোনায় ভালো জেনে বৃদ্ধ সুখী হন। লাবণী নাচ শিখছে শুনেও তিনি অপ্রীত হন না। তিনি বয়সে প্রবীণ হলেও প্রাচীনপন্থী নন। সব মেয়েই যখন নাচছে, তখন তার নাতনি নাচবে না কেন? দিন 20-25 কাটবার পর হঠাৎ একদিন বেণীমাধবের শরীর খারাপ হলো। উদরাময়, পেটের যন্ত্রণা। ডাক্তার সেন এলেন, পরীক্ষা করে বললেন, খাওয়ার অত্যাচার হয়েছে, খাওয়া সম্পর্কে ধরাবাঁধার মধ্যে থাকতে হবে। বাড়ির সকলেই উপস্থিত ছিল। গায়ত্রী শুকনো মুখে বলল, কিন্তু ডাক্তারবাবু, আমি তো বাবাকে এমন কিছু খেতে দিইনি যাতে ওর শরীর খারাপ হতে পারে। ডাক্তার কোনো কথা বললেন না, ওষুধের প্রেসক্রিপশন ও পথ্যের নির্দেশ দিয়ে উঠে দাঁড়ালেন। যা কেমন থাকেন আমি টেলিফোন করে খবর নেব। ডাক্তার চলে যাবার পরে বেণীমাধব আরতির পানে চেয়ে বললেন, বৌমা, আমার পথ্য তৈরি করার ভার তোমার উপর রইল। আরতি বিজয়োল্লাস চেপে বলল, হ্যাঁ বাবা। 3-4 দিনের মধ্যে বেণীমাধব সেরে উঠলেন। তার পেট ধাতস্থ হলো। পথ্য ছেড়ে তিনি স্বাভাবিক খাদ্য খেতে লাগলেন। আরতি তার জন্য রান্না করে চলল। কিন্তু বেণীমাধবের মন শান্ত নয়। চিরদিন নানা লোকের সঙ্গে নানা কাজে তিনি দিন কাটিয়েছেন। এখন তার জীবন বৈচিত্র্যহীন। সকালে মেঘরাজ তার দাড়ি কামিয়ে দেয়। তিনি স্নানাদি করে চা খেয়ে খবরের কাগজ নিয়ে বসেন। তাতে ঘণ্টাখানেক কাটে। তারপর রেডিও চালিয়ে খানিকক্ষণ গান শোনেন। গান বেশিক্ষণ ভালো লাগে না। রেডিও বন্ধ করে বই এবং সাময়িক পত্রিকার পাতা উল্টান। একদিন কলকাতার পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যায়। টেলিফোন ডাইরেক্টরি খুঁজে তাদের নাম বের করেন। টেলিফোন করে কাউকে পান, কাউকে পান না। কিছুক্ষণ পুরনো কালের গল্প হয়। 11টার পরে আরতি ভাতের থালা নিয়ে আসে। আহারের পরে তিনি ঘণ্টাখানেক বিছানায় শুয়ে দিবানিদ্রায় কাটান। বিকেলবেলা ঝিল্লি কিংবা লাবণী আসে। তাদের সঙ্গে খানিক গল্প করেন। লাবণীকে বলেন, কেমন নাচতে শিখেছিস, দেখা। লাবণী বলে, আমি এখনও ভালো শিখিনি দাদু, ভালো শিখলে তোমাকে দেখাবো। বেণীমাধব বলেন, তোর মাস্টার ভালো শেখাতে পারে? লাবণী গদগদ হয়ে বলে, খুব ভালো শেখাতে পারেন, এত ভালো যে লজ্জা পেয়ে সে অর্ধপথে থেমে যায়। বেণীমাধব প্রশ্ন করলেন, কত বয়স মাস্টারের? তা কি জানি, হবে 26-27। যাই, মা ডাকছে। লাবণী তাড়াতাড়ি চলে যায়। সূর্যাস্তের পর বেণীমাধব খোলা ছাদে অনেকক্ষণ পায়চারি করেন। ইচ্ছে হয় রবীন্দ্র সরোবরে গিয়ে লোকজনের মধ্যে খানিক বেরিয়ে আসেন, কিন্তু 3 তলা সিঁড়ি ভাঙা তার পক্ষে কষ্টকর, তাই ছাদে বেরিয়েই তার ব্যায়াম সম্পন্ন হয়। রাত্রি 9টার সময় আহার সমাপন করে তিনি শয়ন করেন। এই তার দিনচর্যা। মেঘরাজ হামেহাল তার কাছে হাজির থাকে, কখনো ঘরের মধ্যে, কখনো দোরের বাইরে। তিনি শয়ন করলে মেঘরাজ নিচে গিয়ে আহার সেরে আসে। বেণীমাধবের দরজা ভেজিয়ে দিয়ে দরজার বাইরে আগড় হয়ে বিছানা পেতে শোয়। এইভাবে দিন কাটছে। একদিন এক অধ্যাপক বন্ধুকে টেলিফোন করে বেণীমাধবের মুখ গম্ভীর হলো। টেলিফোন রেখে তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর মেঘরাজকে ডেকে বললেন, তুমি নিচে গিয়ে মকরন্দকে ডেকে আনো। কয়েক মিনিট পরে মকরন্দ এসে দাঁড়ালো। চাকরের মুখে তলব পেয়ে সে খুশি হয়নি। অপ্রসন্ন মুখে প্রশ্ন নিয়ে পিতামহের মুখের পানে চাইল। বেণীমাধব কিছুক্ষণ তার উস্কো খুস্কো চেহারার পানে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কলেজে ঢুকেছ, লেখাপড়া কেমন হচ্ছে? মকরন্দের মুখ ভ্রুকুটি গভীর হলো। হচ্ছে একরকম। বেণীমাধব বললেন, শুনলাম তুমি ক্লাসে যাও না, দল পাকিয়ে পলিটিক্স করে বেড়াও, কথা সত্যি? উদ্ধত সুরে মকরন্দ বলল, কে বলেছে? বেণীমাধব কড়া সুরে বললেন, কে বলেছে সে কথায় তোমার দরকার নেই, কথাটা সত্যি কি না? হ্যাঁ সত্যি। মকরন্দ চোখ লাল করে ঠাকুরদার পানে চেয়ে রইল। বটে। বেণীমাধবের চোখেও রাগের ফুলকি ছিটকে পড়ল। তুমি বেয়াদবি করতে শিখেছ মেঘরাজ? মেঘরাজ দোরের বাইরে ছিল, ঘরে ঢুকলো।
বেণীমাধব আঙুল দেখিয়ে বললেন, এই ছোঁড়ার কান ধরে গালে একটা থাবড়া মারো, তারপর ঘাড় ধরে বার করে দাও। মেঘরাজ সিপাহী ছিল, সে হুকুমের চাকর। যথারীতি মকরন্দর কান ধরে গালে চড় মারল। মকরন্দর মনে যতই ধৃষ্টতা থাক, মেঘরাজের সঙ্গে হাতাহাতি করবার সাহস বা দৈহিক শক্তি তার নেই। সে ধাক্কা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে গেল। কথাটা আর চাপা রইল না। অজয় আর আরতি ছুটে এসে বেণীমাধবের কাছে ক্ষমা চাইল। বেণীমাধব গম্ভীর হয়ে রইলেন। শেষে বললেন, বংশে একটা মাত্র ছেলে, সে বেল্লিক বেয়াদব হয়ে উঠেছে। দোষ তোমাদের, তোমরা ছেলে শাসন করতে জানো না। ব্যাপারটার বেশি দূর গড়ালো না। তারপর একদিন বিকেলবেলা সনত এলো মামার সঙ্গে দেখা করতে। সনত আর নিখিল মাঝে মাঝে এসে মামার কাছে বসে, সসম্ভ্রমে মামার কুশল প্রশ্ন করে চলে যায়। আজ সনত তার ক্যামেরা নিয়ে এসেছে। বলল, মামা, আপনার একটা ছবি তুলব। বেণীমাধব হেসে বললেন, আমি বুড়ো মানুষ, আমার ছবি তুলে কী হবে? সনত বলল, আমার অ্যালবামে রাখবো। কিন্তু এখন আলো কমে গেছে, আলোতে ছবি তোলা যাবে? যাবে, আমি ফ্ল্যাশ বাল্ব এনেছি। বেশ, তোলো। বেণীমাধব একটি হেলান দেওয়া চেয়ারে বসলেন। সনত ছবি তোলার উপক্রম করছে, এমন সময় নিখিল এসে দাঁড়ালো। সনত এদিক ওদিক ঘুরে শেষে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে ছবি তুলল। বাল্বটা একবার জ্বলে উঠেই নিভে গেল। নিখিল বলল, সনত দা, ছবি তৈরি হলে আমাকে একখানা দিও, আমি কাগজে ছাপবো। মামা কাজ থেকে অবসর নিয়েছেন, কলকাতায় এসে স্থায়ীভাবে আছেন, খবরটা প্রকাশ করা দরকার। বেণীমাধব মনে মনে ভাগ্নেদের উপর খুশি হলেন। পরদিন সনত ছবি এনে বেণীমাধবকে দেখালো। ছবিটি ভালো হয়েছে। বেণীমাধবের জরাক্রান্ত মুখ শিল্পীর নৈপুণ্যে শান্ত কোমল ভাব ধারণ করেছে। সনত যে কৌশলী শিল্পী তাতে সন্দেহ নেই। বেণীমাধব বললেন, বেশ হয়েছে, এটাকে বাঁধিয়ে কোথাও টাঙিয়ে রাখলেই হবে। সনত বলল, আমি এনলার্জ করে ফ্রেমে বাঁধিয়ে এনে দেব। নিখিলকে এক কপি দিয়েছি, সে কাগজে ছাপবে। অতঃপর বেণীমাধবের কর্মহীন মন্থর দিনগুলি কাটছে। সনত বড় ছবি ফ্রেমে বাঁধিয়ে ঘরের দেয়ালে টাঙিয়ে দিয়ে গেছে। কাগজে তার ছবি ও সংক্ষিপ্ত পরিচয় বেরিয়েছে। এরকম অবস্থায় বৃদ্ধ বয়সে মানুষ শান্তি ও স্বচ্ছন্দতা লাভ করে, কিন্তু বেণীমাধবের মনে শান্তি স্বচ্ছন্দতা আসছে না। ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে একটানা সান্নিধ্য তিনি উপভোগ করতে পারছেন না। পারিবারিক জীবনের স্বাদ ভুলে গিয়ে যারা দীর্ঘকাল একলা পথে চলেছে, তাদের বোধহয় এমনিই হয়। ওদিকে ছেলে এবং মেয়ের পরিবারেও সুখ নেই। গায়ত্রীর মেজাজ সর্বদাই তিরিক্ষি হয়ে থাকে। গঙ্গাধর সারাদিন বসে একা একা তাস খেলে, সলিটেয়ার খেলা। সন্ধ্যের সময় চুপি চুপি বেরিয়ে যায়, আবার বেশি রাত্রি হবার আগেই ফিরে আসে। অজয় ক্লাবে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত আড্ডা জমাতো কিংবা রিহার্সেল দিত। এটা ছিল তার জীবনের প্রধান বিলাস। এখন তাকে রাত্রি 9টার মধ্যে বাড়ি ফিরতে হয়, কারণ কর্তার হুকুম, 9টার পরে সদর দরজা খোলা থাকবে না। 9টার পরে বাড়ি ফিরে দৌড় ঠেলাঠেলি করলে তেতালায় শব্দ যাবে, সেটা বাঞ্ছনীয় নয়। সকলেরই একটা চোখ এবং একটা কান তেতালার দিকে সতর্ক হয়ে থাকে। আরতি যদিও সর্বদাই শ্বশুরকে খুশি করবার চেষ্টা করছে, তবু নিশ্চিন্ত হতে পারছে না। নিশ্চিন্তে আছে কেবল দোতলায় 2টি মেয়ে, লাবণী আর ঝিল্লি, এবং নিচের তলায় সনত ও নিখিল। ঝিল্লি আর লাবণীর বয়স মাত্র 18, বিষয়বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। সনত আর নিখিলের বেলায় পরিস্থিতি অন্যরকম। মামা তাদের বাড়িতে থাকতে দিয়েছেন বটে, কিন্তু তারা মামার কাছে অর্থপ্রত্যাশী নয়। সনতের গোপন নৈশাভিরার কথা মণিমাধব জানতে পারবেন এমন কোনো সম্ভাবনা নেই। নিখিলেরও সব দোষ নেই, উপরন্তু কয়েক মাস থেকে সে এক নতুন ব্যাপারে মশগুল হয়ে গেছে। বেণীমাধব কলকাতায় এসে বসবার আগে একদিন নিখিল হঠাৎ ডাকে একটা চিঠি পেল, খামের চিঠি। তাকে চিঠি লেখবার লোক কেউ নেই, সে একটু আশ্চর্য হয়ে চিঠি খুলল। এক পাতা কাগজের ওর দুছত্র লেখা আছে, আমি একটি মেয়ে, তোমাকে ভালোবাসি। চিঠির নিচে লেখিকার নাম নেই। নিখিল কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল, তারপর তার মুখে গদগদ হাসি ফুটে উঠল। একটা মেয়ে তাকে ভালোবাসে? বারে, ভারী মজা তো। কিন্তু কে মেয়েটা? নিখিল খামের উপরে পোস্ট অফিসের শিলমোহর পরীক্ষা করল। শিলমোহরের ছাপ জেবড়ে গেছে, তবু কলকাতায় চিঠি ডাকে দেওয়া হয়েছে এটুকু বোঝা যায়। কলকাতার মেয়ে, কে হতে পারে? চিঠিই বা লিখল কেন? ভালোবাসা জানাবার আরও তো অনেক সোজা উপায় আছে। মুখে বলতে লজ্জা হয়েছে তাই চিঠি, কিন্তু নিজের নাম লেখেনি কেন? নিখিল অনেক মেয়েকে চেনে, তার অফিসেই তো গোটা 10 আইবুড়ো মেয়ে কাজ করে। তাছাড়া বন্ধুবান্ধবের বোনেরা আছে। মেয়েরা তার চটুল রঙ্গপ্রিয় স্বভাবের জন্যে তার প্রতি অনুরক্ত, তাকে দেখলেই তাদের মুখে হাসি ফোটে। কিন্তু কেউ তাকে চুপি চুপি ভালোবাসে বলে তো মনে হয় না, আর এত লজ্জাবতীও কেউ নয়।
হাতে চিঠি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিখিল এইসব ভাবছে। এমন সময় পিছন দিক থেকে লাবণীর গলা শুনতে পেল। কি নিখিল কাকা, কার চিঠি পড়ছো? নিখিল ফিরে দাঁড়ালো। ঝিল্লি আর লাবণী কখন দোতলা থেকে নেমে এসেছে। তাদের হাতে কয়েকখানা বই। তারা একসঙ্গে লাইব্রেরিতে যায় বই বদল করতে। নিখিল হাত উঁচুতে তুলে নাড়তে নাড়তে বলল, কার চিঠি? একটি যুবতী আমাকে চিঠি লিখেছে বলে বুক ফুলিয়ে দাঁড়ালো। লাবণী বলল, যুবতী লিখেছে? কি লিখেছে? নিখিল বলল, দারুণ ব্যাপার, গুরুতর ব্যাপার। লিখেছে সে আমাকে ভালোবাসে। লাবণী আর ঝিল্লি অবাক হয়ে পরস্পরের পানে তাকালো, তারপর হেসে উঠল। লাবণী বলল, কেন গুল মারছ নিখিল কাকা? তোমাকে আবার কোন যুবতী ভালোবাসবে? নিখিল চোখ পাকিয়ে বলল, কেন? আমাকে কোনো যুবতী ভালোবাসতে পারে না? দেখেছিস আমার চেহারাখানা? দেখেছি। এখন বলো কার চিঠি? বললাম না যুবতীর চিঠি। ঝিল্লি প্রশ্ন করল, যুবতীর নাম কি? নিখিল মাথা চুলকে বলল, নাম জানি না, চিঠিতে নাম নেই। ঝিল্লি আর লাবণী আবার হেসে উঠল। লাবণী বলল, তোমার একটা কথাও আমরা বিশ্বাস করি না। নিশ্চয়ই পাওনাদারের চিঠি। পাওনাদারের চিঠি? তবে এই দেখ। নিখিল চিঠিখানা তাদের নাকের সামনে ধরল। দুজনে চিঠি পড়ল। লাবণী বলল, কিন্তু চিঠি পড়ে বিশ্বাস হচ্ছে না যে একটা মেয়ে তোমাকে প্রেম নিবেদন করেছে। আমার মনে হয় কেউ তোমার ঠ্যাং ধরে টেনেছে, মানে লেগ পুলিং। নিখিল একটু গরম হয়ে বলল, যা যা, তোরা এসব কি বুঝবি? এসব গভীর ব্যাপার। প্রেমের ফাঁদ পাতা ভুবনে শুনেছিস কখনো? শুনেছি। ঝিল্লি আর লাবণী মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। এরপর থেকে যখনই কোনো মেয়ের সঙ্গে দেখা হয় নিখিল উৎসুক চোখে তার পানে তাকায়, কিন্তু কোনো সাড়া পায় না। তার মন আরও ব্যগ্র হয়ে ওঠে। কে মেয়েটা? নিশ্চয়ই তার পরিচিত। তবে এমন লুকোচুরি খেলছে কেন? মাসখানেক পরে দ্বিতীয় চিঠি এলো। এবার একটু বড়। আমি একটি মেয়ে, তোমাকে ভালোবাসি, আমাকে চিনতে পারলে না? চিঠি পেয়ে নিখিলের মন উদ্দীপ্ত হয়ে উঠল। লাবণী আর ঝিল্লি হাতের কাছে নেই, কিন্তু কাউকে না বলেও থাকা যায় না। তাই সে ঝোঁকের মাথায় সনতের ঘরে গেল। সনতের ঘরটি বেশ বড়, তাই একটি ঘরের মধ্যে তার একক জীবনের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সঞ্চিত আছে। একপাশে খাটের উপরে পুরো গদির বিছানা পাতা, খাটের সিথানের কাঠের উপর বিচিত্র জাফরির কারুকার্য। ঘরের অন্য পাশে জানলার সামনে দেরাজযুক্ত টেবিল, তার উপরে ফটোগ্রাফির নানা সরঞ্জাম সাজানো। 3টি হাতে তোলা ক্যামেরা, তার মধ্যে একটি সিনে ক্যামেরা। ঘরে একটি আয়নার আলমারিও আছে। ঘরটি ছিমছাম ফিটফাট। দেখে বোঝা যায় সনদ গোছালো এবং শৌখিন মানুষ। নিখিল যখন ঘরে ঢুকলো তখন সনদ টেবিলের সামনে চেয়ারে বসে একটা ক্যামেরার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করছিল। চোখ তুলে নিয়ে আবার কাজে মন দিল। নিখিল গম্ভীর মুখে বলল, সনদদা, গুরুতর ব্যাপার। সনদ এবার চকিতে চোখ তুলল, বলল, তোমার জীবনে গুরুতর ব্যাপার কি ঘটতে পারে? আমাশা হয়েছে? নিখিল বলল, আমাশা নয়, একটা মেয়ে আমার প্রেমে পড়েছে। এবার সনদ বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শেষে বলল, আমাশা নয়, দেখছি তোমার মাথার ব্যারাম হয়েছে। বাংলাদেশে এমন মেয়ে নেই যে তোমার প্রেমে পড়বে। নিখিল বলল, বিশ্বাস হচ্ছে না? এই দেখো চিঠি, মাসখানেক আগে আরেকটা পেয়েছি। চিঠি নিয়ে সনদ একবার চোখ বুলিয়ে ফেরত দিল। প্রশ্ন করলো, মেয়েটাকে চেনো না? না, সেই তো হয়েছে মুশকিল। সনদ একটু চুপ করে রইল, তারপর বলল, বুঝেছি। তোমার চেনাশোনার মধ্যে কোনো কালো কুৎসিত মেয়ে আছে? নিখিল হেসে বলল, বেশিরভাগই কালো কুৎসিত সনদদা। সনদ বলল, তাহলে কালো কুৎসিত মেয়েদের মধ্যেই একজন বেনামে চিঠি লিখে রহস্য সৃষ্টি করছে, তোমাকে তাতাবার চেষ্টা করছে। তোমার ঘটে যদি বুদ্ধি থাকে ওদের এড়িয়ে চলবে। কিন্তু এড়িয়ে চলার ক্ষমতা নিখিলের নেই। তাছাড়া কালোকুৎসিত মেয়ের প্রতি তার বিরাগ নেই। তার বিশ্বাস কালোকুৎসিত মেয়েরা ভালো বউ হয়। সে চতুর্গুণ আগ্রহে অনামা প্রেমিকাকে খুঁজে বেড়াতে লাগলো। তারপর বেণীমাধব এলেন। বাড়ির আবহাওয়া বদলে গেল, কিন্তু নিখিলের কাছে নিয়মিত চিঠি আসতে লাগলো। তৃতীয় চিঠিতে লেখা হয়েছে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে চিনতে পারলে না? আমি কিন্তু সুন্দর মেয়ে নই। নিখিল ভাবল, সনদদা ঠিক ধরেছে। কিন্তু সে দমল না। তার জীবনে এক অভাবিত রোমান্স এসেছে। একে তুচ্ছ করার সাধ্য তার নেই। ওদিকে বেণীমাধব হপ্তা তিনেক পুত্রবধূর হাতের রান্না খেয়ে বেশ ভালোই রইলেন। তারপর একদা গভীর রাত্রর ঘুম ভেঙে গেল। পেটে দারুণ যন্ত্রণা। যাতনায় ছটফট করতে করতে মেঘরাজকে ডাকলেন। বেণীমাধব 2 হাতে পেট চেপে ধরে বসেছিলেন। বললেন, মেঘরাজ, শিগগির ডাক্তার সেনকে ফোন করো। বলো আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, এখনই যেন আসেন। মেঘরাজ ফোন করলো। 1/2 ঘন্টার মধ্যে ডাক্তার সেন এলেন। জিজ্ঞাসাবাদ করে চিকিৎসা আরম্ভ করলেন। পেটের প্রদাহ কিন্তু সহজে উপশম হলো না। রাত্রি 5টা পর্যন্ত ধস্তাধস্তির পর ব্যথা শান্ত হলো। বেণীমাধব নির্জীব দেহে বিছানায় শুয়ে বিস্ফারিত চোখে ডাক্তারের পানে চাইলেন। ডাক্তার, কেন এমন হলো বলতে পারো?
ডাক্তার গম্ভীর মুখে ক্ষণেক চুপ মেরে রইলেন। তারপর অনিচ্ছা ভরে বললেন, নিঃসংশয়ে বলা শক্ত। অ্যালার্জি হতে পারে, শুল ব্যথা হতে পারে, কিংবা 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 বিষের ক্রিয়া। আমি বলি কি, আপনি কিছুদিন আমার নার্সিংহোমে থাকবেন, চলুন। চিকিৎসাপত্র 2 হবে। বেণীমাধবের কিন্তু নার্সিংহোমে বিশ্বাস নেই। তার ধারণা যারা একবার নার্সিংহোমে ঢুকেছে তারা আর ফিরে আসে না। তিনি যথাসম্ভব দৃঢ়স্বরে বললেন, না ডাক্তার, আমি বাড়িতেই থাকবো। ডাক্তার বললেন, আচ্ছা এখন চলি। যদি আবার কোনো গণ্ডগোল হয় তৎক্ষণাৎ খবর দেবেন। কাল আর পরশু স্রেফ দই খেয়ে থাকবেন। মেঘরাজ ডাক্তারের সঙ্গে নিচে পর্যন্ত গিয়ে সদর দরজা খুলে দিল। ডাক্তার চলে গেলেন। মেঘরাজ দরজা বন্ধ করে আবার উপরে উঠে এলো। বাড়ির অন্য মানুষগুলো তখনও ঘুমাচ্ছে। ডাক্তারের আসা যাওয়া জানতে পারল না। বিছানায় শুয়ে বেণীমাধব তখন শূন্য দৃষ্টিতে চেয়ে চিন্তা করছিলেন। দুরূহ দুর্গম চিন্তা। পুত্রাদপি ধনভাজাং ভীতি। একবার নয়, দুবার এই ব্যাপার হলো। ছেলে আর মেয়ে অপেক্ষা করে আছে আমি কবে মরব। আমি মরছি না দেখে অধীর হয়ে উঠেছে। কিন্তু ছেলে মেয়ে, জামাই, পুত্রবধূ এমন কাজ করতে পারে? কেন করবে না? সংসারে টাকাই খাঁটি জিনিস, আর যা কিছু সব ভুয়ো। ডাক্তারের মনেও সন্দেহ ঢুকেছে। সকাল 7টার সময় বেণীমাধব বিছানায় উঠে বসলেন। মেঘরাস্তার দাড়ি কামিয়ে দিল। তারপর তিনি তার হাতে টাকা দিয়ে বললেন, যাও বাজার থেকে দই কিনে নিয়ে এসো, 1 সের ভালো দই। টাকা নিয়ে মেঘরাজ চলে গেল। সে সৈনিক, হুকুম তামিল করে, কথা বলে না। তার মুখ দেখেও কিছু বোঝা যায় না। 7:30টার সময় আরতি এলো। তার সঙ্গে ঝি ট্রের উপরে চা ও প্রাতরাশ নিয়ে এসেছে। ঘরে ঢুকেই আরতি চমকে উঠল। বেণীমাধব বিছানায় বসে এক দৃষ্টিতে তার পানে চেয়ে আছেন। সে ক্ষীণ কণ্ঠে বলল, বাবা। বেণীমাধব ধীর স্বরে বললেন, বৌমা, খাবার ফিরিয়ে নিয়ে যাও। আজ থেকে আমার খাবার ব্যবস্থা আমি নিজেই করব। আরতির মুখে ভয়ের ছায়া পড়ল। কেন বাবা? বেণীমাধব গত রাত্রির ঘটনা বললেন। আরতি শুনে মুখ কালি করে চলে গেল। কথাটা ঝিয়ের মুখে অচিরাৎ প্রচারিত হলো। শুনে গায়ত্রী ছুটতে ছুটতে বাপের কাছে এলো। বাবা, বৌদির রান্না তোমার সহ্য হবে না, আমি জানতুম। আজ থেকে আমি আবার রাঁধব। বেণীমাধব মেয়েকে আপাদমস্তক দেখে কড়া সুরে বললেন, না। বেলা 3টের সময় তিনি কর্তব্য স্থির করে বিছানায় উঠে ডাকলেন, মেঘরাজ। মেঘরাজ এসে দাঁড়ালো। জি। বেণীমাধব প্রশ্ন করলেন, তোমার বউ আছে? মেঘরাজ ভ্রু তুলে খানিক চেয়ে রইল, যেন প্রশ্নের তাৎপর্য বোঝবার চেষ্টা করছে। জি আছে। ছেলেপুলে? জি না। স্ত্রী নিশ্চয়ই রসুই করতে জানে? জি জানে। বেশ, এখন আমার প্রস্তাব শোনো। তুমি দেশে গিয়ে তোমার ঔরতকে নিয়ে এসো। নিচের তলায় খালি ঘর আছে, তার একটাতে তোমরা থাকবে। তোমার ঔরত আমার রসুই করবে। আমি তোমার মাইনে ডবল করে দিলাম। তুমি কাল সকালে প্লেনে দিল্লি চলে যাও। বউকে নিয়ে যত শিগগির পারো ফিরে আসবে। প্লেনের ভাড়া ইত্যাদি সব খরচ আমি দেব। কেমন? জি। বেশ, নিশ্চিন্ত হলাম। কিন্তু তুমি যতদিন ফিরে না আসছো ততদিনের জন্য আমার রসদ দরকার। এই নাও টাকা। বাজারে গিয়ে আরও সের 2 দই, কড়া পাকের সন্দেশ, গোটা 2 বড় পাউরুটি, মাখন, মার্মালেড, টিনের দুধ, আঙুর, আপেল এইসব কিনে নিয়ে এসো। ফ্রিজে থাকবে। তুমি বাজারে যাও, আমি ইতিমধ্যে টেলিফোনে তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করছি। পরদিন মেঘরাজ চলে গেল। বেণীমাধব একলা রইলেন। দই এবং অন্যান্য সাত্ত্বিক আহারের ফলে 2-3 দিনের মধ্যেই তার পেট সুস্থ হলো। তিনি অবসর বিনোদনের জন্য ডাক্তার সেন ও অন্যান্য বন্ধুদের সঙ্গে টেলিফোনে গল্প করেন। ঘরের মধ্যে কারুর আসা যাওয়া নেই। দরজা সব সময় বন্ধ থাকে। 4র্থ দিন মেঘরাজ ফিরে এলো, সঙ্গে বউ। বউয়ের পরনে রঙিন শাড়ি, মুখে ঘোমটা। মেঘরাজ বেণীমাধবের ঘরে গিয়ে বউয়ের মুখ থেকে ঘোমটা সরিয়ে দিল। বেণীমাধব দেখলেন একটি মিষ্টি হাসি হাসি মুখ, রং ময়লা, কাজল পরা চোখে যৌবনের মাদকতা। মেঘরাজের অনুপাতে বয়স অনেক কম, 20-22-এর বেশি নয়। বউ দুহাত দিয়ে বেণীমাধবের পা ছুঁয়ে নিজের মাথায় ঠাকালো। বেণীমাধব প্রসন্ন হয়ে বললেন, বেশ বেশ, কি নাম তোমার? বউ বলল, মেদিনী। অতঃপর বেণীমাধবের স্বাধীন সংসার যাত্রা আরম্ভ হয়ে গেল। নিচের তলায় কোণের একটা ঘরে মেঘরাজ ও মেদিনীর বাসস্থান নির্দিষ্ট হলো। তেতলায় একটা ঘর রান্নাঘরে পরিণত হয়েছে। বাসনকোসন এসেছে। সকালবেলা মেদিনী নিচের ঘর থেকে উপরে উঠে এসে বেণীমাধবের চা টোস্ট তৈরি করে দেয়। ইতিমধ্যে মেঘরাজ গড়িয়াহাট থেকে বাজার করে আনে। রান্না আরম্ভ হয়। 3 জনের রান্না। খাওয়া দাওয়া শেষ হলে মেদিনী নিচে নিজের ঘরে চলে যায়। মেঘরাজ উপরে পাহারায় থাকে। বিকেলবেলা থেকে আবার চা ও রান্নার পর্ব আরম্ভ হয়। রাত্রি 8টার সময় সকলে নৈশাহার শেষ হলে মেদিনী রাত্রির মতো নিচে চলে যায়। বেণীমাধব তুষ্ট মনে শয্যা আশ্রয় করেন।
মেঘরাজ দরজা ভেজিয়ে দিয়ে দরজার সামনে নিজের বিছানা পাতে। এই হলো তাদের দিনচর্যা। মেদিনীর দুপুরবেলা কোনো কাজ নেই। সেই অবসরে সে বাড়ির অন্য সকলের সঙ্গে পরিচিত হয়েছে। সকলেই তার প্রতি আকৃষ্ট, বিশেষত পুরুষরা। তার আচরণে শালীনতা আছে, সংকোচ নেই। তার কথায় সরসতা আছে, প্রগল্ভতা নেই। সকলেই তার কাছে স্বচ্ছন্দতা অনুভব করে। সে আসার পর থেকে বাড়িতে যেন নতুন সজীবতা দেখা দিয়েছে। গায়ত্রী এবং আরতির মন আগে থাকতে মেদিনীর প্রতি বিমুখ ছিল, কিন্তু ক্রমশ তাদের বিমুখতা অনেকটা দূর হয়েছে। কেবল মকরন্দ মেদিনীর সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। মেদিনীর যখন অবসর, মকরন্দ তখন বাড়িতে থাকে না। বাড়িতে আস্তে আস্তে সহজভাব ফিরে এলো। বেণীমাধব এখন নিজেকে অনেকটা নিরাপদ বোধ করছেন। তবু তার মনের উপরে যে ধাক্কা লেগেছে তার জের এখনও কাটেনি। গভীর রাত্রে তার ঘুম ভেঙে যায়। অন্ধকারে শুয়ে শুয়ে তিনি ভাবেন, আমার নিজের ছেলে, নিজের মেয়ে আমার মৃত্যু কামনা করে। এ কি সম্ভব? না আমার অলীক সন্দেহ? অনেকক্ষণ জেগে থেকে তিনি নিঃশব্দে বিছানা ছেড়ে ওঠেন। নিঃশব্দে ভেজানো দরজা একটু ফাঁক করে দেখেন, বাইরে মেঘরাজ দরজা আগলে ঘুমোচ্ছে। আশ্বস্ত মনে তিনি বিছানায় ফিরে যান। মেদিনী আসার পর আরেকটা সুবিধা হয়েছে। কলকাতার রেওয়াজ অনুযায়ী সদর দরজা সবসময় বন্ধ থাকে, কেবল যাতায়াতের সময় খোলা হয়। আগে বাইরে থেকে কেউ এলে দৌড় ঠেলাঠেলি হাঁকাহাঁকি করতে হতো, এখন তা করতে হয় না। মেদিনীর ঘর সদর দরজার ঠিক পাশেই। রাত্রিবেলা বাইরে থেকে কেউ দরজায় টোকা দিলেই মেদিনী এসে দরজা খুলে দেয়। মহাকবি কালিদাস লিখেছেন, হ্রদের প্রসন্ন পরিভাগ দেখে বোঝা যায় না তার গভীর তলদেশে হিংস্র জলজন্তু ঘুরে বেড়াচ্ছে। মাসখানেক কাটল। ইতিমধ্যে বাড়িতে ছোটোখাটো কয়েকটা ঘটনা ঘটেছিল, যা উল্লেখযোগ্য। নিখিল আবার অদৃশ্য নায়িকার চিঠি পেয়েছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি হাসতে জানো, হাসাতে জানো, আমাদের বাড়িতে কেউ হাসে না, তুমি আমাকে বিয়ে করবে? চিঠি পেয়ে নিখিল আহ্লাদে প্রায় দড়ি ছেঁড়া হয়ে উঠল। চিঠি হাতে নিয়ে কিছুক্ষণ নিজের ঘরে পাগলের মতো দাপাদাপি করলো। তারপর সনতের ঘরে গেল। নিখিলের ঘরটা আকারে প্রকারে সনতের অনুরূপ, কিন্তু অত্যন্ত অগোছালো। তক্তপোশের উপরে বিছানাটা তাল পাকিয়ে আছে। টেবিলের উপরে ধুলোর পুরু প্রলেপ দেখে বোঝা যায় এ ঘরে গৃহিণীর করস্পর্শের প্রয়োজন আছে। সনদ তখন ক্যামেরা নিয়ে বেরোচ্ছিল। নিখিল বলল, এ কি সনদ দা, সজ্জিত গুজ্জিত হয়ে চলেছ কোথায়? সনদ বলল, গ্র্যান্ড হোটেলে পার্টি আছে। হাতে ওটা কি? নিখিল চিঠি তুলে ধরে বলল, আমি চিঠি পেয়েছি, পড়ে দেখো। এ মেয়ে কালো কুচ্ছিত হোক, কানা খোড়া হোক, একেই আমি বিয়ে করব। সনদ চিঠি পড়ে বলল, কানা খোড়াই মনে হচ্ছে। তা বিয়ে করতে চাও, করো না, কে তোমাকে আটকাচ্ছে? কিন্তু তার আগে মেয়েটাকে খুঁজে বার করতে হবে তো। সনদ নিজের ঘরে তালা বন্ধ করলো। মেঘরাজের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো মেদিনী ঘরে রয়েছে। সনদ একবার দাঁড়িয়ে বলল, মেদিনী, আজ আমার ফিরতে দেরি হবে। একটা পার্টিতে ফটো তুলতে যাব, কখন ফিরবো ঠিক নেই। আমি দৌড়ে টোকা দিলে দৌড় খুলে দিও। মেদিনী নিজের দৌড়ের কাছে এসে দাঁড়িয়েছিল। সে এখন বাংলা ভাষা বেশ বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। চোখ নিচু করে নম্রস্বরে বলল, জি। সনদ বেরিয়ে যাওয়ার পরে নিখিল মেদিনীর কাছে এসে দাঁড়ালো। বলল, মেদিনী, তুম জানতা হ্যায় এক ঠো লড়কি হামকো ভালোবাসা মে গির গিয়া, হাম উসকে শাদি করেগা। মেদিনীর চোখে কৌতুক নেচে উঠল। সে আঁচল দিয়ে হাসি চাপা দিতে দিতে দৌড় ভেজিয়ে দিল। মেদিনী আসার পর থেকে গঙ্গাধরের চিত্ত চঞ্চল হয়েছে। বয়সটা খারাপ, যৌবন বিদায় নেবার আগে মরণ কামড় দিয়ে যাচ্ছে। গঙ্গাধর যখন বিকেলবেলা বাইরে যায়, তখন মেদিনীর দূরের দিকে তাকাতে তাকাতে যায়। কদাচ মেদিনীর সঙ্গে চোখাচোখি হলে চোখ সরিয়ে নেয় না, এক দৃষ্টে চেয়ে থাকে। মেদিনী চৌখাটে ঠেস দিয়ে চোখ নিচু করে তার দৃষ্টিপ্রসাদ গ্রহণ করে। পুরুষের লুব্ধ দৃষ্টিতে সে অভ্যস্ত। অজয়ের ভাবভঙ্গি একটু অন্যরকম। সে যেন মেদিনীকে দেখে বাৎসল্য স্নেহ অনুভব করে, তার সঙ্গে পাটিচাটি গল্প করে, তার দেশের খবর নেয়। মেদিনী সরলভাবে কথা বলে, মনে মনে হাসে। মকরন্দ প্রথম দিকে কিছুদিন মেদিনীকে দেখেনি। একবার 3-4 দিন সে বাড়ি ফিরল না। জানা গেল পুলিশ ভ্যান লক্ষ্য করে ইট ছোড়ার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। চতুর্থ দিন সে মুক্তি পেয়ে রাত্রি 10:30টার সময় সে বাড়ির সদর দরজায় ধাক্কা দিল। মেদিনী গিয়ে দৌড় খুলল। মকরন্দের চেহারা শুকনো, জামা ছেঁড়া, চুল উস্কো খুস্কো। সে তীব্র দৃষ্টিতে মেদিনীর পানে চেয়ে রুক্ষস্বরে প্রশ্ন করল, তুমি কে? আমি মেদিনী, মেঘরাজের বউ। কুটিলভাবে মুখ বিকৃত করে সে মেদিনীকে আপাদমস্তক দেখল, তারপর সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। মেদিনী জানতো মকরন্দ কে। সে মুখ টিপে হেসে নিজের ঘরে ফিরে গেল। 3 মাস কেটে যাওয়ার পরও যখন বেণীমাধবের পেটের আর কোনো গণ্ডগোল হলো না, তখন তিনি নিঃসংশয়ে বুঝলেন তার পেটের কোনো দোষ নেই, হজম করবার শক্তি অক্ষুণ্ণ আছে।
পুত্রবধূ এবং মেয়ের প্রতি তার সন্দেহ নিশ্চয়তায় পরিণত হলো। তারপর একদা গভীর রাত্রে বিভীষিকাময় স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। কে যেন ছুরি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তার গলা কাটছে। তারপর তিনি আর ঘুমোতে পারলেন না। বাকি রাত্রিটা চিন্তা করে কাটালেন, মৃত্যু ভয়ে জড়িত ঐহিক চিন্তা। পরদিন বেলা 10:30টার সময় তিনি তার সলিসিটরকে টেলিফোন করলেন। সুধাংশুবাবু, আমি উইল করতে চাই। বেশি নড়াচড়ার ক্ষমতা নেই, আপনি একবার আসবেন? বেণীমাধব পুরনো মক্কেল, মালদার লোক। সুধাংশুবাবু বললেন, বিকেলবেলা যাব। বিকেলবেলা সুধাংশুবাবু এলেন। দৌড় বন্ধ করে দুজনে প্রায় 1.5 ঘন্টা উইলের শর্তাদি আলোচনা করলেন। সুধাংশুবাবু অনেক নোট করলেন। শেষে বললেন, পরশু আমি বিল তৈরি করে নিয়ে আসবো, আপনি বিল পড়ে দস্তখত করে দেবেন। 2জন সাক্ষীও আমি সঙ্গে আনব। সন্ধ্যের পরে সনৎ আর নিখিল বেণীমাধবের কাছে এসে বসলো, কুশল প্রশ্ন করলো। মেদিনী পাশের ঘরে রান্না করছিল। বেণীমাধব ভাগ্নেদের চা ও আলু ভাজা খাওয়ালেন। ওরা চলে যাবার পরে বেণীমাধব মেঘরাজকে ডেকে বললেন, দোতলা থেকে সকলকে ডেকে নিয়ে এসো। দোতলায় মকরন্দ ছাড়া সকলেই ছিল। সমন পেয়ে ছুটে এলো। ঝিল্লি আর লাবণীও এলো। বেণীমাধব খাটের ধারে বসেছিলেন। 2 নাতনিকে ডেকে নিজের দুপাশে বসালেন। তারপর ছেলে, বউ, মেয়ে, জামাইয়ের পানে চেয়ে গম্ভীর গলায় বললেন, আমি উইল করতে দিয়েছি। উইলের ব্যবস্থা আগে থাকতে তোমাদের জানিয়ে দিতে চাই। সকলে সশঙ্ক মুখে চেয়ে রইল। বেণীমাধব ধীরে ধীরে বলতে লাগলেন, আমার মৃত্যুর পর আমার নগদ সম্পত্তি তোমরা হাতে পাবে না। অ্যানুইটির ব্যবস্থা করেছি। তোমরা এখন যেমন মাসোহারা পাচ্ছ তেমনি পাবে। কোনো অবস্থাতেই যাতে তোমাদের অর্থকষ্ট না হয় সেদিকে দৃষ্টি রেখে মাসোহারার টাকার অঙ্ক ধার্য করেছি। বাড়িটা যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন সমান ভাগ করে ভোগ করবে, বিক্রি করতে পারবে না। 4 জনে মুখ অন্ধকার করে দাঁড়িয়ে রইল। বেণীমাধব 2 নাতনির কাঁধে হাত রেখে বললেন, ঝিল্লি আর লাবণীর জন্য আমি আগে থেকেই মেয়াদি বিমা করে রেখেছি। 21 বছর বয়স পূর্ণ হলে ওরা প্রত্যেকে 50,000 টাকা পাবে। তাছাড়া আমি ঠিক করেছি ওদের বিয়ে দিয়ে যাব। তোমাদের মেয়ের বিয়ের ভাবনা ভাবতে হবে না। লাবণীর জন্য একটি ভালো পাত্র আছে, ছেলেটি মিলিটারিতে লেফটেন্যান্ট। ঝিল্লির জন্য মনের মতো পাত্র এখনো পাইনি, পেলেই একসঙ্গে দুজনের বিয়ে দেব। তার মুখে একটু প্রসন্নতার ভাব এসেছিল, আবার তা মুছে গেল। তিনি ভ্রুকুটি করে বললেন, মকরন্দকেও আলাদা 50,000 টাকা দিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু সে বড় অসভ্য বেয়াদব হয়ে দাঁড়িয়েছে, তাকে কিছু দেব না। বেণীমাধব চুপ করলেন, তার শ্রোতারাও চুপ করে রইল। কারোর মুখে কথা নেই। শেষে গঙ্গাধর একটু কেশে অস্পষ্টভাবে বলল, আপনার সম্পত্তি আপনি যেমন ইচ্ছে ব্যবস্থা করুন, আমাদের বলবার কিছু নেই। তবে টাকার দর আজকাল একরকম, কাল একরকম। গায়ত্রী স্বামীর কথায় বাধা দিয়ে ভারী গলায় বলল, বাবা, তুমি যা দেবে তাই মাথা পেতে নেব। উইল কি সই হয়ে গেছে? বেণীমাধব কারোর দিকে তাকালেন না। অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, উকিলকে উইল তৈরি করতে দিয়েছি, কাল পরশু সই দস্তখত হবে। হ্যাঁ, একটা শর্তের কথা তোমাদের বলা হয়নি। উইলের শর্ত থাকবে, যদি আমার অপঘাত মৃত্যু হয় তাহলে তোমরা কেউ আমার 1 পয়সা পাবে না, সব সম্পত্তি পাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কথা শুনে সকলে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রি হলো। যথাসময়ে বেণীমাধব নৈশাহার সম্পন্ন করে শয্যা নিলেন। মেঘরাজ ও মেদিনী পাশের ঘরে খাওয়া দাওয়া করলো। মেঘরাজ সামনের দরজা ভেজিয়ে দরজা আগলে বিছানা পাতল। মেদিনী নিজের ঘরে গেল। এদিকে দোতলায় থমথমে ভাব। লাবণী নাচের মাস্টার এসেছিল, কিন্তু বাড়িতে কারুর নাচের প্রতি রুচি নেই। পরাগ আর লাবণী আড়ালে কথা বলল, তারপর চুপি চুপি নিঃশব্দে সিনেমা দেখতে চলে গেল। কেউ তাদের যাওয়া লক্ষ্য করল কিনা সন্দেহ। নিখিল সন্ধ্যের পরে কাজে চলে গিয়েছিল। সে নিশাচর মানুষ, সারা রাত কাজ করে, সকালবেলা ফিরে আসে। রাত্রি আন্দাজ 9টার সময় সনৎ ক্যামেরা নিয়ে বেরোলো। মেদিনীর দোরের সামনে দাঁড়িয়ে বলল, মেদিনী, আমি বর্ধমানে যাচ্ছি। কাল সকালে সেখানে একটা নাচ গানের মজলিস আছে। কাল বিকেলের দিকে কোনো সময় ফিরবো। আমার জন্যে আজ রাত্রে তোমাকে দৌড় খুলতে হবে না। বলে একটু হাসলো। মেদিনী ক্ষণকাল তার চোখে চোখ রেখে বলল, জি। সনৎ চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে বাইরে থেকে মকরন্দ এলো। মেদিনীকে কড়া সুরে বলল, দৌড় বন্ধ করে দাও। রাত্রে যদি কেউ বাইরে থেকে এসে আমার খোঁজ করে বলবে আমি বাড়ি নেই। উত্তরের অপেক্ষা না করে সে ওপরে চলে গেল। মেদিনী দরজায় খিল লাগালো। তারপর বাড়ির উপর রাত্রির রহস্যময় জবনিকা নেমে এলো। পরদিন ভোরবেলা মেদিনী সদর দরজা খুলতে গিয়ে দেখল কবাট ভেজানো আছে, কিন্তু খিল খোলা। সে ভুরু কুচকে একটু ভাবলো, তারপর কবাট একটু ফাঁক করলো। বাইরে নিখিলকে দেখা গেল। সে কাজ শেষ করে ফিরছে। মেদিনীর সঙ্গে চোখাচোখি হতেই সে হেসে বলল, তোমরা কাম শুরু হুয়া, হামারা কাম শেষ হুয়া, এবার খুব ঘুমায়েগা।
নিখিল নিজের ঘরে চলে গেল। মেদিনী দরজা ফাঁক করে রাখলো, কারণ দোতলায় ঝি কাজ করতে আসবে। তারপর সে কর্তার চা তৈরি করার জন্য সিঁড়ি ভেঙে তেতলায় চলল। মিনিট খানেক কাটতে না কাটতে তেতলা থেকে স্ত্রীকণ্ঠের তীব্র আর্তনাদ এলো, তারপরে ধপ করে শব্দ। নিখিল তার গায়ের জামা খুলে গেঞ্জি খুলবার উপক্রম করছিল, তীব্র চিৎকার শুনে সেই অবস্থাতেই উপরে ছুটল। দোতলা থেকেও সকলে বেরিয়ে এসেছিল। সকলে প্রায় একসঙ্গে তেতলায় গিয়ে পৌঁছালো। তারপর বেণীমাধবের দোরের সামনে ভয়াবহ দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। মেঘরাজ বিছানার উপরে ঊর্ধ্বমুখে পড়ে আছে, তার গলা এদিক থেকে ওদিক পর্যন্ত কাটা, বালিশ এবং বিছানার উপরে পুরু হয়ে রক্ত জমেছে। মেদিনী তার পায়ের দিকে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে। কিছুক্ষণ কারোর মুখ দিয়ে কথা শুনল না। তারপর নিখিল চেঁচিয়ে উঠল, মামা, মামা বেঁচে আছেন তো? গায়ত্রী, আরতি এবং ঝিল্লি কেঁদে উঠল। অজয় এবং গঙ্গাধর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কারুর যেন নড়বার শক্তি নেই। নিখিল তখন মেঘরাজকে ডিঙিয়ে বন্ধ ঘরে ঠেলা দিল। দৌড় খুলে গেল। খোলা দৌড় দিয়ে দেখা গেল বেণীমাধব খাটের উপর শুয়ে আছেন। তার গলার নিচে গাঢ় রক্তের চাপ জমা হয়ে আছে। মেঘরাজকে যেভাবে যে অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে, বেণীমাধবকে ঠিক সেইভাবে সেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। কান্নার একটা কলরল উঠল। নিখিল ক্ষণিকের জন্য জড়বৎ দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ছুটে গিয়ে টেলিফোন তুলে নিল। প্রথমে নিজের সংবাদপত্রের অফিসে ফোন করল, তারপর থানায়। আজ এই পর্যন্ত। পরের দিনে আমরা বাকি গল্পটা শুনব।